এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই, পালাতে তো হবে এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাটা গিয়েও তারা নিস্তার পাবে এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে। কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। 9 থেকে 11 তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? নির্বাচন হবে না, মানে দেশের একটা কি হাল দেখেন। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিন আগে এখন পর্যন্ত দেশ পুরো গরম হয়ে আছে। একজন বলছে নির্বাচন হবে, অন্যদিকে বলছে নির্বাচন হবে না। অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এটা সময়ের ব্যাপার, এটা বাস্তবতা, এটাই অ্যারেঞ্জমেন্ট। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না বলছেন কি? নির্বাচনটা কি সরকার করতে পারবে? নির্বাচনটা কি সরকার করতে চাইছে? এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল। কারণ ধরুন, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। এখন নির্বাচন আর হচ্ছে না, হ্যাঁ, এরকম কিছু একটা খবর পাওয়া যাচ্ছে। তবে নির্বাচন হবে না একেবারেই যে শিওর সেটাও বলতে পারছি না। তবে একটা কথা কিন্তু শিওর, যে বেশ কিছু উপদেষ্টা তারা নাকি পালিয়ে যেতে চাইছে, ব্যাগট্যাগ সব গুছিয়ে ফেলেছে এবং লাল পাসপোর্ট যেটা নিয়ে কথা হচ্ছিল আজকে বেশ কয়েকটা দিন ধরেই, তো তারা সব কিছু রেডি করে রেখেছে। চলেন আমরা এই যে নির্বাচন হবে কি না, কি বলছে বিশ্লেষকরা, তাদের বিশ্লেষণে এরকমটাই কেন মনে করছে নির্বাচন হবে না, এবং সাধারণ মানুষও কেন জানি মনে করছে যে নির্বাচন হবে কি না, এবং সামনে আওয়ামী লীগ তারা ফিরে আসছে কিনা। বিস্তারিত দেখতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। থামছে না। নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে লম্বা ছুটি আসছে। কাজেই মানুষ নিজেদের মতো করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে আনন্দে প্রিয়জনের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন। কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটাই এখনো চায়ের টেবিলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইনবক্সের আলাপে কিংবা অফিস আদালতে, বাজারে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। মানে এ কথা সম্ভবত আপনার আমার কারো অস্বীকার করার উপায় নেই যে প্রতি 3 কথার পর চতুর্থ কথাতেই এ প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে? নির্বাচনটা কি সরকার করতে পারবে? নির্বাচনটা কি সরকার করতে চাইছে? এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল। কারণ ধরুন, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণস্বরূপই যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে। যেমন ধরেন, আজকে এই প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে, মানে ঢাকা ওয়াসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে, সে ঋণে জর্জরিত। সরকার, এই ইউনূস সরকার এমন একটা প্রকল্প তফসিল ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে পাশ করিয়েছে, যেখানে ঢাকা ওয়াসা নাকি 721 কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে, যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয়, আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বুঝতেই পারছেন, এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার, যে সরকার আসলে টাকা বানানোর তুঙ্গে অবস্থান করছে। মানে আরো টাকা বানাতে হবে, আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে, এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে, সে সরকার সাধারণত এসব করে। নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয়। নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, তারা শেষ 2 মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না। কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তরুণ নেতা, তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে, তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামে ডক্টর ইউনূসের জায়গায়, এবং বিএনপির নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে। তার মানে এই জামাত, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু বুঝে এক রকমের ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন অব্যাহত রেখেছে। এই সরকারের চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রকল্প কিন্তু শেষ হয় নাই। দেখেন, এই সরকার এসেছে সবগুলো প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য। সবচেয়ে লোভনীয় যেই প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বন্দর, যার মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি
অত্যন্ত লাভজনকভাবে মানে 5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল, সেটা ইউনূস সরকার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে, সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই ধর্মঘট চলছে বটে, কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং তারা এখন নিউ মোরিং টার্মিনাল থেকে বহির্নোঙরেও এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না। তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি, যে বন্দর দিয়ে নিয়মিতভাবে রপ্তানি পণ্য যাচ্ছে, নিয়মিতভাবে আমদানি পণ্য আসছে এই রমজানের আগে, সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে যখন কিনা এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে। এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা খুলে রেখেছে, সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না। এখন বন্দরে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে যায়, সেখানে যদি জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক সংগঠন তারা সকলে খেপে উঠে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, চট্টগ্রাম বন্দর যদি উত্তপ্ত হয়ে ওঠে, নির্বাচনের আগে কোন সরকার কেন এ ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে? দেখেন, শুক্রবারে শাহবাগ এলাকাটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেই নাটকের ব্যবস্থা করলো এই সরকার, তারই আন্দোলন বাহিনী ইনকিলাব মঞ্চকে নামানো হলো। এই ইউনূস সরকারেরই আন্দোলন বাহিনী, ছাত্র শিবিরের নেতা কর্মী, জামায়াতের নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হলো যমুনার সামনে এবং তারপর তারা হাদি হত্যার বিচার চেয়ে লাগাতার অবস্থানে থাকবে ঘোষণা দিল। এই অবস্থায় সরকারেরই পুলিশ বাহিনী, একদম পুলিশ কমিশনার নিজে লাঠি হাতে নেমে এমন বেধড়ক পিটুনি দিলেন কেন, যেই বেধড়ক পিটুনির ফলে এ খবর ইনকিলাব মঞ্চই ছড়িয়ে দিল। সরকারেরই পেটুয়া বাহিনী, সরকারের একেবারে ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চ, তারা ছড়িয়ে দিল যে সরকারের পুলিশ বাহিনী গুলি করেছে তাদের নেতা জাবেরকে। আর ঠিক কোন মুহূর্তে ঠিক হলো যে না, নির্বাচনটা হতে দিতে হবে, নির্বাচন হবে না, ইন্টারিম যেও না আর বলবো না, আমরা নির্বাচন হতে দেব। চারদিকে আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে, কাজে আমরা নিরাপদ জায়গায় চলে যাব। তার মানে এই সরকার ইঙ্গিত দেওয়া মাত্র আবারও নেমে আসবে ওই পক্ষটিও যারা আন্দোলন করতে এখন প্রস্তুত। কাজে আপনার আমার সন্দেহ হবে না কেন যে এই সরকার একেবারে অপেক্ষা করছে যে ও বন্দরটা এখনো আমি ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দিতে পারিনি, তাহলে আমার আরো 2 মাস লাগবে, নির্বাচনটা 12 তারিখে না হলেই রমজান চলে আসবে, তাহলে আমি নির্বাচনটা হতে দেব কেন? দেখেন, এখন এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ধমকাচ্ছেন, যেই পেটুয়া বাহিনী, যে আন্দোলন বাহিনী তারা যমুনার সামনে নামানোর পর বাংলাদেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের সামনে আরেক দফা নিরাপত্তা তাদের জোরদার করতে হয়েছে, এমন আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এবং যেহেতু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আবার ভরসা নাই এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের, কারণ তারা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাঙচুর, আগুন সবই হতে পারে, এটা জেনে ডেইলি স্টার তার সকল সংবাদকর্মীকে বলেছে বাড়ি থেকে কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, মানে অফিসের তালা লাগিয়ে দিয়েছে। সেই অবস্থায় এখন প্রেস সচিব শফিকুল আলম উল্টো সাংবাদিকদের ধমকাচ্ছেন যে জাবের না হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সাংবাদিকেরা কেন ক্লিকবেইট জার্নালিজম করবেন এবং ক্লিকের আশায় কেন লিখবেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন? জাবের বললেই তো লেখা যায় না, জাবের বলার পর আবার পরীক্ষা করে দেখতে হবে যে ঢাকা মেডিকেল কি বলছে, সরকার কি বলছে, গুলি কোন ধরনের ছিল, তারপর লিখতে হবে গুলিবিদ্ধ হয়েছেন কি হন নাই। মানে তাদের লোকেই ছড়িয়ে দেবেন তারা আহত, রক্ত, গুলি, এবং সাংবাদিকের তখন দায়িত্ব হবে সরকার কি চাইছে, তাদের লোক গুলিবিদ্ধ হয়েছে লিখবে, তাদের লোক মরেছে বলবে, নাকি তাদের লোক জীবিত আছে বলবে, সেই তথ্য জেনে তবে পরিবেশন করবে। আবার শনিবার রাতে গিয়ে রাত 10টার দিকে গিয়ে সেনাবাহিনীর এক দল বাংলাদেশ, কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন, সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে 9 জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরাদ যোগ করেন এক নতুন মাত্রা। তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে 16 এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের মুভমেন্ট হতে পারে।
যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান? তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আঁচ পাচ্ছেন? আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়া যায় না। আমি বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি, সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিংবা কুদ্দুস আহমেদ কমেন্ট করছেন, কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে। কিন্তু কেন এই দেশ ত্যাগ? আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন? কারণটা হচ্ছে যে গত 1.5 বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন, গত 1.5 বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি, আমরা রাজনৈতিক সরকার দেখেছি, আমরা সেনা শাসিত সরকার দেখেছি, আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি। আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয়ই বিছানায় ঘুমান। বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধি হয় না যে আমরা 1.5 বছরে কি করলাম? এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টিকে থাকতে পারবো, নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায়, আমাদের বিপক্ষে আছে, মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে, হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে? এই ভাবনাগুলো আসে কিনা? যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয়। এছাড়াও আমরা যদি আরো বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি, আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন, অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে। নিরাপত্তা শঙ্কা, নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন, সংখ্যা ধরে ধরে বলছেন, তখন সাধারণত তাদের কাছে কোনো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। কি মনে হচ্ছে যে আগামী যে সংসদ নির্বাচন রয়েছে সেইখানে আসলে কি হবে, নির্বাচন হবে কিনা এবং নির্বাচন হলেও সেখানে কে জয়লাভ করতে পারে? আমরা অনেকে একটা পোল দিয়েছিলাম আপনাদের মাঝে, সেখানে কিন্তু আমরা 3টে অপশন রেখেছিলাম, বিএনপি, জামায়াত এবং ভোট দিতে যাব না। তো সেইখানে কিন্তু আমাদের বেশিরভাগই অ্যান্সার এসেছে ভোট দিতে যাবই না। মানে হয় তারা কেউ সিদ্ধান্ত নিতে পারেনি, না হয় তারা কেউ আওয়ামী লীগের সাপোর্ট করছে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনি কোনটার মধ্যে আছেন লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে।